আচ্ছা, আপনি কি কখনো এমন এক স্পাইডারম্যানকে দেখেছেন যে বুড়ো হয়ে গেছে, ক্লান্ত আর শত্রুদের বুক ঝাঁঝরা করতে বন্দুকের ট্রিগার টানে? হ্যাঁ, অ্যামাজন প্রাইমের একদম নতুন সিরিজ স্পাইডার নোয়ারে আমরা প্রবেশ করতে যাচ্ছি 1930 দশকের এক ডার্ক ব্ল্যাক এন্ড হোয়াইট দুনিয়ায়, যেখানে ফেসলেস ডিটেকটিভ অপরাধীদের পিষে ফেলতো তার নিজের মতো করে। তো চলুন আজ উন্মোচন করা যাক এই ডার্ক স্পাইডারম্যানের আসল রহস্য। স্পাইডার নোয়ারের শুরু বেন রিলির সেই দিনগুলোর কথা মনে করার মাধ্যমে হয়, যখন মানুষ তাকে স্পাইডার নামে চিনত। এমন একজন হিরো যে সবসময় মানুষের সাহায্যের জন্য সবার আগে পৌঁছে যেত। নিজের গল্প শোনাতে শোনাতে সে একটি জুয়েলারি স্টোরে ঢুকে অস্ত্রধারী ডাকাতদের আটকায়, কিন্তু তারপর জানায় যে আসলে কেন সে সেই জীবন ছেড়ে দিল। বেনের রুপির কথা মনে পড়ে, সেই মেয়েটি যাকে সে গভীরভাবে ভালোবাসতো এবং যাকে সে বিয়ে করতে চেয়েছিল। খুশিতে ভরা সেই মুহূর্তগুলোতে দুজন একসাথে নাচছিল। তখনই বেন জানায় যে রুবির মৃত্যু তার আগেই হয়ে গিয়েছিল, সে তাকে নিজের বাগদানের আংটি দেওয়ার আগেই। রুবি প্রায়ই তাকে মনে কিন্তু রুবিকে হারানোর পর বেনের মনে হতে লাগলো যে সে সেই মানুষটিকে রক্ষা করতে পারলো না যে তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই কারণেই 5 বছর আগে স্পাইডারের পরিচয় ছেড়ে দেয় এবং একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন শুরু করে। এখন বর্তমান সময়ে বেন একজন প্রাইভেট ডিটেকটিভ ইনভেস্টিগেটর হয়ে উঠেছে। একটি বারে সে জেমস এডিসন নামের এক লোককে পিছু করে। আসলে শহরের সবচেয়ে ক্ষমতাশালী মাফিয়া ডন সিলভারম্যানের হাভেলিতে সম্প্রতি এক রহস্যময় হামলা হয়েছিল, যার পর তার বিশ্বস্ত লোক উইনস্টনকে হামলাকারীদের এবং তার সাথে জড়িত লোকদের খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই তদন্তের জেমস এডিসনের উপর সন্দেহ হয় এবং সে তার উপর নজর রাখার কাজ বেন রিলিকে দেয়। এই কারণেই মূলত বেন সেই রাতে এডিসনের পিছু করছিল, কিন্তু হঠাৎ এডিসন রাস্তার দিকে দৌড়তে শুরু করে। বেন তার পিছনে দৌড়ায়, কিন্তু তখনই একটি গাড়ি তাকে ধাক্কা মারে, যেটি একটি অস্ত্রধারী লোক চালাচ্ছিল। সে নিজেও এডিসনের পেছনে পড়েছিল। তারা করা তাদের একটি পুরনো অয়েল কোম্পানি পর্যন্ত নিয়ে যায়, যেখানে হঠাৎ এডিসনের হাতে আগুন জ্বলে ওঠে। সেই সময় ওই বন্দুকধারী এডিসনের উপর বেশ কয়েকটি গুলি চালিয়ে দেয় এবং পাশের তেলে আগুন লাগার কারণে বড় বিস্ফোরণ ঘটে। বেন কোনোভাবে সেই বিস্ফোরণ থেকে বেঁচে যায় এবং সে জানতে পারে যে হামলাকারীও তারই মতো একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, যার নাম প্যাট্রিক ডোনাগল। ডোনাগল জানায় যে তাকে উইনস্টন নামক একজন লোক এডিসনকে খতম করার জন্য ভাড়া করেছিল। পরের দিন সকালে বেন তার ভাঙাচোরা অফিসে ফিরে আসে, যেখানে তার সেক্রেটারি জেনেট তাকে মনে করিয়ে দেয় যে তাদের উপর বিলের বোঝা ক্রমাগত বেড়েই চলছে। এরই মধ্যে মিস্টার কার্ট নামক এক ধনী লোক বেনকে তার স্ত্রীর উপর নজর রাখার কাজ দেয়, কারণ তার সন্দেহ যে তার স্ত্রী অন্য কারোর সাথে পরকীয়া চালাচ্ছে। অন্যদিকে সাংবাদিক রবি রবার্টসন এডিসনের সেই বিস্ফোরণের তদন্তে জুটে রয়েছে। রবি একটি ডাইনারে বেনের সাথে দেখা করে এবং বলে যে স্পাইডারের গায়েব হওয়ার পর থেকে শহরে অপরাধ বেসামাল হয়ে পড়েছে। রবি পরিষ্কারভাবে বেনের আসল পরিচয় জানে এবং তাকে পুনরায় মানুষের সাহায্য করার জন্য অনুপ্রাণিত করে। বিশেষ করে সে তাকে এটি মনে করিয়ে দেয় যে রুবিও এটিই চাইতো। পরে বেন কার্ডির স্ত্রীর পিছু করতে করতে একটি লাক্সারি হোটেল পর্যন্ত পৌঁছায়। ছাদ থেকে নজর রাখার সময় সে দেখে যে ওই মহিলা একটি পেন্ট হাউস স্যুটে যায়, যেখানে একজন বয়স্ক লোক তার সাথে খুব দুর্ব্যবহার করতে শুরু করে। বেন চুপিসারে নিচের মাকড়সার জাল ওই লোকের হাতে মারে, যার ফলে সেই মহিলা সেখান থেকে পালিয়ে যায় এবং বেন কাউকে কিছু জানতে না দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। পরের দিন উইনস্টন বেনের অফিসে পৌঁছে এডিসনের কাজের পারিশ্রমিক দিতে আসে, কিন্তু বেন বেশি টাকা দাবি করে, কারণ সে জানতে পেরেছিল যে সে এই কাজের জন্য অন্য একজন ইনভেস্টিগেটরকেও হায়ার করেছিল। এই কথায় উইনস্টন রেগে গিয়ে তার বন্দুক বের করে নেয়, কিন্তু তখনই জেনেট নিজের বন্দুক ত্যাগ করে তাকে পিছিয়ে যেতে বাধ্য করে। অফিস থেকে বের হওয়ার পর ডোনাগল লুকিয়ে উইনস্টনের পিছু করতে করতে সিলভারম্যানের হাভেলি পর্যন্ত পৌঁছে যায়। অন্যদিকে বেন এবং ডোনাগল দুজনেই সিলভারম্যানকে এটি বলতে শুনে যে এডিসনের কাছে হয়তো অদ্ভুত ক্ষমতা ছিল। উইনস্টনকে তাকে খুঁজতে থাকার আদেশ দেওয়া হয়। অন্যদিকে জেনেট হোটেলের ঘটনার ছবিগুলো ডেভেলপ করে, যা বেন লুকিয়ে তুলেছিল। সেই ছবিগুলো থেকে খোলাসা হয় যে কার্ডির স্ত্রী যে লোকের সাথে দেখা করেছিল সে আসলে নিউ ইয়র্কের মেয়র আলফ্রেড মরিস ছিল। বেন এই এফআইআর খোলাসা করতে অস্বীকার করে এবং কার্ডির টাকাও ফেরত দিয়ে দেয়। সে আসলে শহরের ক্ষমতাশালী লোকদের সাথে জড়িত নোংরামি এবং দুর্নীতিতে নিজেকে সামিল করতে চাইছিল না। কিছু সময় পর রবি জানতে পারে যে হোটেলে দেখা যাওয়া সেই মহিলার নাম কেট হার্ডি, যে সিলভারম্যানের নাইট ক্লাব আলকোভে পারফর্ম করে। এরপর বেন ও রবি মর্গে পৌঁছায় যাতে এডিসনের লাশের পরীক্ষা করতে পারে। সেখানে তারা একটি অত্যন্ত অদ্ভুত বিষয় জানতে পারে।
যদিও এডিসনের মৃত্যু একটি ভয়াবহ আগুন এবং বিস্ফোরণে হয়েছিল, কিন্তু তার শরীরে পুরার একটিও দাগ ছিল না। তার শরীরে শুধু গুলির ক্ষত দেখা যাচ্ছিল। এ বিষয়টি বেনকে বিশ্বাস করিয়ে দেয় যে এই মামলার সাথে এমন কিছু চলছে যা কারো বুঝার চেয়েও অনেক বড়। ওদিকে আলকোভে বেন কেটের পারফরমেন্স দেখছিল, অন্যদিকে উইনস্টন সিলভারম্যানের সাথে গোপন সাক্ষাৎ করছিল। এই সময়ে সিলভারম্যানের লোকেরা ডোনাগালকে ধরে ফেলে এবং এডিসনের ক্ষমতার ব্যাপারে তার উপর নির্মমভাবে জিজ্ঞাসাবাদ করে। তখন ডোনাগাল এটি স্বীকার করে নেয় যে এডিসনের কাছে সত্যি কিছু অসাধারণ শক্তি ছিল। তখন সিলভারম্যান তার গলা কেটে হত্যা করে। এরপরে সে তার লোকদের এডিসনের লাশ খুঁজতে এবং বেনের সন্ধান করার আদেশ দেয়। অন্যদিকে বেন ক্লাবের বাইরে কেটের সাথে দেখা করে এবং তাকে হোটেলের ঘটনা সংক্রান্ত ছবিগুলো দেয়। কেটের বডিগার্ড ফ্লিন্ট মার্কো তখনই বেনের পিছনে করা শুরু করে দেয়। দুজনের তাড়া করা এবং সংঘর্ষ অবশেষে একটি নির্মাণাধীন বিল্ডিং এর ছাদে পৌঁছায়। শুরুতে ফ্লিন্ট সহজেই বেনের উপর ভারী পড়ে, কিন্তু লড়াইয়ের মাঝে হঠাৎ তার শরীর বালিতে পরিণত হতে শুরু করে। নিজের এই নতুন শক্তির ব্যবহার করে ফ্লিন্ট বেনকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। যদিও বেন নিজের ওয়েবের সাহায্যে আবার উপরে পৌঁছে যায় এবং মোকাবেলা জারি রাখে, অবশেষে ফ্লিন্টকে সে অজ্ঞান করতে সফল হয়ে যায়। তখনই সেখানে কেট পৌঁছায় এবং বেনকে বলে যে সে যেন তাদের দুজনকে একা ছেড়ে দেয়। পরের দিন সকালে কেট ঘাবড়ানো অবস্থায় বেনের অফিসে পৌঁছায়। লড়াইয়ের পর থেকে ফ্লিন্ট গায়েব হয়ে গিয়েছিল এবং সে তাকে খোঁজার জন্য বেনকে কাজে রাখতে চেয়েছিল। কেট জানায় যে ফ্লিন্ট তার বডিগার্ড ছিল, কিন্তু তার ব্যক্তিগত জীবন সম্পর্কে সে প্রায় কিছুই জানতো না। সে শুধু তার ঠিকানা জানতো। জেনেট চায় যে ফ্লিন্ট কোনো বালির জীবের মতো জিনিসে পরিণত হতে চলেছে। এরপর কেট সব খোলাসা করে। এই বদল কিছু মাস আগে শুরু হয়েছিল এবং সময়ের সাথে সাথে তার অবস্থা ক্রমাগত খারাপ হয়ে যাচ্ছে। যখন বেন তার কাছে আরো তথ্য চায়, তখন কেট বলে যে সে একজন ডিটেকটিভ এবং বাকি সত্য তার নিজেকে খুঁজে বের করা উচিত। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর বেন ফ্লিন্টের অ্যাপার্টমেন্টের দিকে রওনা দেয় আর জেনের তথ্য জোগাড় করার জন্য পুলিশ স্টেশনে যায়। সেই সময় একটি কানাডিয়ান সাপ্লায়ারের ডিল নিয়ে উইনস্টনের সাথে সাক্ষাৎ করে। উইনস্টন পরামর্শ দেয় যতক্ষণ না পর্যন্ত বিপদের পরিচয় পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পাবলিক প্রোগ্রাম থেকে দূরে থাকা ভালো হবে, কিন্তু সিলভারম্যানের সতর্কতার সাথে নিজের পরিকল্পনা জারি রাখার সিদ্ধান্ত নেয়। কথাবার্তার সময় সে ফ্লিন্টের অবস্থার কথাও উল্লেখ করে, পাশাপাশি আদেশ দেয় যে বেনকে যেন তার সামনে আনা হয়। যদি উইনস্টন প্রথমে ইতস্তত করে, কিন্তু অবশেষে সে মেনে নেয়। এরপর বেন লুকিয়ে ফ্লিন্টের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে এবং সেখানে থাকা জিনিসপত্রের তল্লাশি নিতে শুরু করে। তল্লাশির সময় সে ফ্রান্স থেকে পাঠানো কিছু পোস্টকার্ড পায়, পাশাপাশি সে একটি পুরনো সামরিক ছবিও পায় যাতে ফ্লিন্ট এবং জেমস এডিসন একসাথে দেখা যাচ্ছিল। এতে পরিষ্কার হয়ে যায় যে দুজনের অতীতে কোনো না কোনোভাবে জড়িত ছিল। কিন্তু বেন আরো গভীরভাবে তদন্ত করার আগেই উইনস্টন তার এক লোকের সাথে সেখানে পৌঁছে যায়। বেন তাড়াতাড়ি একটি আলমারিতে লুকিয়ে পড়ে আর উইনস্টন পুরো গোল তল্লাশি নেয়। উইনস্টনের নজর বেনের টুপির উপর পড়ে এবং সে প্রায় তাকে ধরেই ফেলছিল, কিন্তু আলমারি খোলার ঠিক আগে সেখান থেকে চলে যায়। জেনেটের পুলিশ কন্টাক্ট ফ্লিন্টের পুরনো তথ্য বের করে। সে জানতে পারে যে ফ্লিন্টের শৈশব ব্রুকলিনে কেটেছিল এবং তাকে বেশ কয়েকবার গ্রেফতারও করা হয়েছে। এখন বেন ফ্লিন্ট এবং সিলভারম্যানের মধ্যকার সম্পর্কগুলোকে জোড়া লাগাতে শুরু করে। পাশাপাশি তার সন্দেহ হতে শুরু করে যে কেট হয়তো এডিসনের ব্যাপারে কিছু কথা লুকোচ্ছে। ধীরে ধীরে এই মামলাটি একটি বড় নেটওয়ার্ক ও গভীর ষড়যন্ত্রের রূপ নিতে শুরু করে। এরপর বেন এলকোবে পৌঁছায়। সেখানে কেট পিয়ানো বাজাচ্ছিল। সে ফ্লিন্টের ছবি এবং নিজের পাওয়া প্রমাণ তার সামনে রেখে দেয়। কেট মেনে যায় যে সে জানতো ফ্লিন্ট যুদ্ধে অংশ নিয়েছিল, কিন্তু সে এখনও এডিসনকে চেনার কথা অস্বীকার করতে থাকে। তখন বেন তাকে জানায় যে এডিসন মারা গেছে এবং তার মৃত্যু সিলভারম্যানের সাথে জড়িত সেই আগুনের ঘটনাই হয়েছিল। পাশাপাশি সে এটাও জানায় যে এই তদন্তের সাথে জড়িত আরো একজন প্রাইভেট ইনভেস্টিগেটরও মারা গিয়েছে। বেন তাকে সতর্ক করে যে সিলভারম্যানের ক্লাবের ওপর পুরো নিয়ন্ত্রণ আছে এবং তার থেকে দূরে থাকা সহজ হবে না। কিন্তু কেট শান্ত থাকে এবং বলে যে সিলভারম্যানের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক এই মামলার থেকে আলাদা। যদিও তার কথাবার্তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে বেন এবং তার লুকিয়ে রাখা পরিচয় নিয়ে বেশ কৌতূহলী। বেন সেখান থেকে চলে যায়, কিন্তু এখনো কেটের আসল ভূমিকার উপর তার পুরো ভরসা ছিল না। ক্লাবের বাইরে দূরে দাঁড়িয়ে ফ্লিন্ট এইসব দেখছিল। তার শরীর আংশিকভাবে বালিতে রূপান্তর হয়ে গিয়েছিল। সে চুপচাপ কেটের উপর নজর রাখছিল। কিছু সময় পর বেনের অ্যাপার্টমেন্টে দুজন লোক হামলা করে হঠাৎ তার স্পাইডার পাওয়ার কাজ করা বন্ধ করে দেয়। এর ফলে সে পুরোপুরি অসহায় হয়ে পড়ে। হামলাকারীরা তাকে কাবু করে নিজেদের সাথে নিয়ে যেতে থাকে, কিন্তু রাস্তায় বেন পাল্টা আক্রমণ করে এবং একজন লোককে অজ্ঞান করে দেয়। এরপর সে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায় এবং একটি ব্রিজের নিচে লুকিয়ে পড়েছিল। অন্যদিকে রুবি এবং বেন
মেয়র আলফ্রেড মরিসের নির্বাচনী ক্যাম্পেইন দেখছিল। মেয়র মানুষের কাছে সংস্কার ও স্থিতিশীলতা আনার প্রতিশ্রুতি দিচ্ছিল। রবি আবারও এডিসনের মামলার বিষয়ে কথা বলতে চায়, কিন্তু বেন তাকে সতর্কতার অবলম্বন করার পরামর্শ দেয়, যদিও রবি এই কাহিনীর পিছু ছাড়তে প্রস্তুত ছিল না। পরে সে একটি সূত্রের সাহায্যে শহরের একটি জার্জীর্ণ বাড়ি পর্যন্ত পৌঁছায়। সেখানে উপস্থিত একজন লোক এডিসনের মৃত্যুর খবর শুনে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখায়। সে জানায় এডিসনের ভেতরে আগুন সংক্রান্ত শক্তি বিকশিত হয়ে গিয়েছিল। পাশাপাশি সে রবিকে জেফ্রি হোটেলে যাওয়ার জন্য বলে। তার ধারণা ছিল যে এডিসনের স্ত্রী এই মামলার ব্যাপারে বেশি কিছু জানবে। ওদিকে সিলভারম্যানের লোকেরা বেনের অফিসে চড়াও হয়। তারা জেনেটকে হুমকি দেয় এবং তারপর তারা সেখান থেকে চলে যায়। যখন বেন ফিরে আসে তখন জেনেট ভীষণভাবে ঘাবড়েছিল। সে সিদ্ধান্ত নেয় যে এখন সেখানে থাকা তার জন্য আর নিরাপদ নয়। বেনের প্রতি কেয়ার করা সত্ত্বেও সে নিজের সুরক্ষার জন্য চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেয়। এরপর বেন একটি লুকানো বাক্স থেকে নিজের পুরনো স্পাইডার স্যুট বের করে, কিন্তু সে এখনই পুনরায় ময়দানে নামার সিদ্ধান্ত নেয় না। এরই মধ্যে রবি মিসেস এডিসনের সাথে দেখা করে। সে নিশ্চিত করে যে মৃত্যুর কয়েক মাস আগে জেমস এডিসন বদলাতে শুরু করেছিল। তার ভেতরে বিপজ্জনক আগুনের প্রবণতা বিকশিত হচ্ছিল, যদিও সে এটি জানতে পারেনি যে তাকে কাজে কে রেখেছিল। অন্যদিকে ফ্লিন্টের সাথে এক রহস্যময় লোক দেখা করতে আসে। সে তাকে জানায় যে এডিসন মারা গেছে এবং একজন সাংবাদিক এই পুরো মামলা তদন্ত করছে। ফ্লিন্ট স্বীকার করে যে তার অবস্থা ক্রমাগত বিগড়ে যাচ্ছে। সে অনুভব করতে শুরু করেছিল যে তার এই বদল এখন স্থায়ী রূপ নিচ্ছে। সেই লোক পরামর্শ দেয় যে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাওয়ার আগে তাদের একজোট থাকা উচিত। সেই সময় বন্দরে উইনস্টন নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে এবং সিলভারম্যানকে আগে বাড়ার অনুমতি দেয়, কিন্তু রাস্তায় তাদের কনভয়ের উপর হঠাৎ স্পাইডার হামলা করে দেয়। সে নিরাপত্তা গাড়িগুলোকে নিষ্ক্রিয় করে দেয় এবং সরাসরি সিলভারম্যানের সামনে পৌঁছে যায়। স্পাইডার তাকে সতর্ক করে যে সে যেন বেন ও তার কাছের মানুষদের কাছ থেকে দূরে থাকে, অন্যথায় তাকে ভয়ানক পরিণাম ভোগ করতে হবে। বিপদ নিষ্ক্রিয় করার পর স্পাইডার সেখান থেকে গায়েব হয়ে যায়। পরে রবি বেনকে ফোন করে জানায় যে পুলিশের পুরো অপারেশন ব্যর্থ হয়ে গেছে, কারণ সিলভারম্যান কখনো সেখানে পৌঁছায়নি। অর্থাৎ স্পাইডারম্যান হস্তক্ষেপ পুরো কার্যক্রমটাকে বিগড়ে দিয়েছে। পরের দিন সকালে বেন, রবি এবং জেনেটকে ভরসা দেয় যে সিলভারম্যান এখন কোনো বিপদ থাকবে না। তখনই রবি জানায় যে এডিসনের স্ত্রী ধারণার চেয়েও বেশি কিছু জানতো। সে একটি পুরনো সামরিক ছবিতে ফ্লিন্টের সাথে দেখা যাওয়া লোকটিকেও চিনিয়ে ফেলেছে। এরপর সে সেখানে সূত্রের তদন্ত করতে বেরিয়ে পড়ে। এদিকে বেন জেনেটকে বলে সে যেন খুঁজে বের করে যে এডিসন, ফ্লিন্ট এবং সেই রহস্যময় লোক কখনো একটি বিশেষ ইউনিটের অংশ ছিল কিনা, কারণ রেকর্ড অনুযায়ী তাদের ইউনিটগুলো একে অপরের সাথে মিল ছিল না। কিছু সময় পর সিলভারম্যান নিজে বেনের অফিসে পৌঁছায়। সে বেনকে নিজের সংগঠনের ভেতরে থাকা বিশ্বাসঘাতককে খোঁজার কাজ দেয়। সিলভারম্যানের ধারণা ছিল যে ব্যক্তি এডিসনের তথ্য বাইরে পাচার করছিল সে এখনো সক্রিয়। সে বেনকে একটি বড় অঙ্কের টাকা অ্যাডভান্স হিসেবে দেয় এবং সফল হলে বোনাসের প্রতিশ্রুতিও দেয়। বেন নোটিশ করে যে সেই টাকার উপর বিশেষ চিহ্ন দেওয়া আছে। পরে সে জানতে পারে যে কেটের টাকার উপরও আলাদা ধরনের চিহ্ন রয়েছে। এতে তার সন্দেহ হয় যে অনেকেই একে অপরের উপর নজর রাখার জন্য আলাদা আলাদা ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করা শুরু করেছে। অন্যদিকে হাসপাতালে বেন গোপনে তদন্ত করে। সে জেনে যায় যে সাম্প্রতিক অভিযানের আদেশ সরাসরি মেয়র মরিস দিয়েছিলেন। অন্যদিকে রবি সেই গলিতে ফিরে আসে যেখানে ইনফরমারের সাথে তার দেখা হয়েছিল। তখনই পুলিশ সেখানে পৌঁছে যায়। পুলিশের হামলার পর সেই লোক হঠাৎ করে বিচিত্র রূপে বদলে যায়। একই সময়ে ফ্লিন্টও সেখানে হাজির হয়। দুজনে মিলে পুলিশ অফিসারদের সাথে লড়াই করে। রবি এই পুরো ঘটনার ছবি তুলে নেয়। এরপর বেন কার্ডির পিছু করে, যার আসল নাম হিগস বের হয়। হিগস জানায় যে মেয়রের দফতর থেকে তথ্য পেয়েছিল এবং সে এই খবর বিক্রি করে ফায়দা লুটতে চেয়েছিল। কথাবার্তার সময় বেনের মনে হয় কেউ বাইরে থেকে তার উপর নজর রাখছিল। পরে ক্যাট বেনের সাথে দেখা করে এবং জানায় যে ফ্লিন্ট অনুগত নিশ্চয়ই, কিন্তু তার মানসিক অবস্থা স্থিতিশীল নয়। সে এটাও সতর্ক করে যে সিলভারম্যান এই পুরো খেলা নিয়ন্ত্রণ করছে। তখনই উইনস্টন সেখানে পৌঁছায়। সে দাবি করে যে বিশ্বাসঘাতককে সে নিজেই খুঁজে বের করে মেরে ফেলবে। পাশাপাশি বেনকে আদেশ দেয় যে আগামী সমস্ত তথ্য যেন সরাসরি তাকে দেওয়া হয়। উইনস্টন যাওয়ার পর বেন আরো একটি চমকে দেওয়ার মতো বিষয় লক্ষ্য করে। উইনস্টনের দেওয়া টাকার উপর বিশেষ চিহ্ন তৈরি করা ছিল। ওদিকে রবি অবশেষে বদলে যাওয়া লোকটির পরিচয় পেয়ে যায়। সে অন্য কেউ নয় বরং লোনি লিঙ্কন ছিল। জেনেট নিশ্চিত করে যে লোনি, এডিসন এবং ফ্লিন্টকে একসাথে উদ্ধার করা হয়েছিল। যখন রবি নিচের রিপোর্ট প্রকাশ করায় তখন সংবাদপত্র তার আর্টিকেলে বেশ কিছু পরিবর্তন করে দেয়। এতে সে অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়ে। এরই মধ্যে বেনের সন্দেহ হতে শুরু করে যে
হয়তো কেটকে কোনো ষড়যন্ত্রে ফাঁসানো হচ্ছে এবং অন্যদিকে উইনস্টন ধীরে ধীরে আরো কাছে পৌঁছে যাচ্ছে। পরে বেনের দেখা হয় ভিরা এডিসনের সাথে। সে সিলভার বেনের ব্যাপারে চুপ থাকার বদলে $1000 দাবি করে। বেন বাধ্য হয়ে তাকে তার টাকা দিয়ে দেয়। কিছু সময় পর মেয়র মরিস নিজে বেনের কাছে আসে। সে ব্যবস্থা বজায় রাখার জন্য স্পাইডারের মাধ্যমে একটি জোট গড়ার প্রস্তাব দেয়। কিছু সময় পর ফ্র্যাঙ্কি বেনকে জানায় যে কেট ট্রেন স্টেশনের দিকে গেছে। বেন সাথে সাথে সেখানে পৌঁছায় এবং কেটের উপর সংগঠনের গাদ্দার হওয়ার অভিযোগ আনে। কিন্তু সত্য জানার আগেই উইনস্টন সেখানে চলে আসে। সে বেন, কেট এবং ভিরা তিনজনকেই ধরে ফেলে এবং দাবি করে যে তারা বিশ্বাসঘাতকতা করছে। এরপর তাদের একটি শুনশান জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে সিলভারম্যান ভিরের কাছ থেকে পাওয়া টাকা পরীক্ষা করে, যার উপর বিশেষ চিহ্ন তৈরি করা ছিল। বেন আগে একটি চাল চেলেছিল। সে ভিরাকে দেওয়া টাকার উপর উইনস্টনে সেই বিশেষ চিহ্নের নকল করে দিয়েছিল। যখন সিলভারম্যান ভিরার কাছ থেকে পাওয়া টাকা লুটে সেই একই চিহ্ন দেখলো, তখন তার মনে হলো যে এই টাকা সরাসরি উইনস্টনের সাথে জড়িত। সেই মুহূর্তে তার মনে তৈরি হওয়া সন্দেহ বিশ্বাসে বদলে গেল যে সংগঠনের ভেতরে গার্ডদার উইনস্টনই। নিজের প্রাণ বাঁচানোর জন্য ভিরা সমস্ত দোষ উইনস্টনের উপর চাপিয়ে দেয়। পরের মুহূর্তে গুলি চলে এবং উইনস্টনকে মেরে একটি কবরে ফেলে দেওয়া হয়। তারপর সিলভারম্যান বেনকে বলে যে সে যেন লাশ দাফন করতে সাহায্য করে, কিন্তু তখনই আরো একটি গুলি চলার আওয়াজ শোনা যায় এবং কাহিনী কিছু সময়ের জন্য এটি পরিষ্কার করে না যে কে আসলে গুলি খেয়েছিল। এরপর আমরা কেটকে আলকোভে পারফর্ম করতে দেখি। অন্যদিকে বেন সিলভারম্যানের সাথে উপস্থিত থাকে। সিলভারম্যান নিশ্চিত করে যে সে যে লোককে গুলি মেরেছিল সে জিও ছিল। যদিও সে উইনস্টনকে নিয়ে বেনের কাহিনী মেনে নেয়, কিন্তু তার এখনো মনে হয় যে মামলা পুরোপুরি খতম হয়নি। সে পুলিশ চিফকে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করে, কারণ তার সন্দেহ ছিল যে তার সংগঠনের ভেতরে দুর্নীতি তার ভাবনার চেয়েও অনেক বেশি গভীর। আর সবচেয়ে বড় কথা হলো পুলিশ চিফ তো আগে থেকেই তার প্রভাবে থাকার কথা ছিল। শেষ হওয়ার পর কেট সিলভারম্যানকে একটি সরাসরি প্রশ্ন করে। সে জানতে চায় যে তাকে মৃত্যুর মুখে ঠেলার জন্য তার কি কোনো অনুশোচনা আছে কিনা। সিলভারম্যান তার প্রশ্নকে গুরুত্ব সহকারে নেয় না। সে তাকে হুইস্কি আনার আদেশ দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। কেট তার সামনে নিজেকে মজবুত দেখায়, কিন্তু যখনই সে নিজের অ্যাপার্টমেন্টে একা হয় সে ভেঙে পড়ে কান্নায়। পরের দিন সকালে জেনেট মেয়রের অফিস থেকে আসা ফোন কল ক্রমাগত সামলাচ্ছিল। অন্যদিকে বেন গত রাতে সিলভারম্যানের সাথে সময় কাটানোর কারণে ক্লান্ত এবং মাতাল দেখাচ্ছিল। এই সময় সিলভারম্যান কেটের সাথে দেখা করতে পৌঁছায়। কেট তাকে ভরসা দেয় যে সবকিছু ঠিকঠাক আছে। সিলভারম্যান স্বীকার করে যে উইনস্টনই আসল গাদ্দার ছিল, কিন্তু সে জিজ্ঞাসা করে যে কেট ট্রেন স্টেশনে কি করছিল। কেট অত্যন্ত চালাকির সাথে প্রশ্ন এড়িয়ে যায়। সে বলে যে জবাব চাই, তবে উইনস্টনকে গিয়ে জিজ্ঞেস করো। সিলভারম্যান মানে যে যদি সেই প্রাইভেট ইনভেস্টিগেটর কেটের নাম নিত তবে সে তাকেই উপরে পাঠিয়ে দিত। এর উপর কেট বুঝায় যে সে শুধু এই জন্য সন্দেহভাজন লাগছিল কারণ উইনস্টন জেনে বুঝে তাকে ফাঁসাচ্ছিল। সে এটাও জানায় যে বেনের কারণে এই ষড়যন্ত্রের কথা জানতে পেরেছে। ওদিকে জেনেট ফোর্ডির সাথে কাজ করছিল। তখনই কেট বেনকে ফোন করে কেলিপোসোতে দেখা করার জন্য ডাকে। সে জানায় যে সিলভারম্যান শীঘ্রই পুরনো অভিযানের গভীরভাবে তদন্ত করা শুরু করতে চলেছে। বেন তাকে জিজ্ঞেস করে যে সিলভারম্যানের নিশানা করার চেষ্টা কেন করেছিল, কিন্তু কেট পাবলিক প্লেসে কিছু জানাতে এর বদলে সে বেনকে নিজের সাথে অন্য কোথাও নিয়ে যায়। কেট তাকে একটি পুরনো থিয়েটারে নিয়ে পৌঁছায়। এখানেই সে একসময় পারফর্ম করত, সিলভারম্যান তাকে বড় তারকা বানিয়ে দেওয়ার আগে। সে বেনকে জানায় যে কিভাবে ধীরে ধীরে সিলভারম্যান তার পুরো জীবনের উপর নিজের নিয়ন্ত্রণ কায়েম করেছিল। শুরুতে সে এটি অনুভব করতে পারেনি, কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝতে পেরেছে যে তার কাছে নিজের কোনো স্বাধীনতা অবশিষ্ট নেই। সে কখনো মন থেকে সিলভারম্যানের সাথে ছিল না, আসলে তার জীবনের প্রতিটি সিদ্ধান্ত ওই ঠিক করত। এরপর কেট অতীতের একটি বেদনাদায়ক গল্প শোনায়। সে জানায় যে তার দেখা হয়েছিল থমাস নামক একজন দয়ালু ডেন্টিস্টের সাথে। দুজনে একে অপরের কাছে আসে এবং অবশেষে থমাস তাকে বিয়ে করার জন্য প্রপোজও করে, কিন্তু হঠাৎ একদিন থমাস গায়েব হয়ে গেল। এরপর কেট জানতে পারে যে সিলভারম্যানই তাকে হত্যা করেছিল, যাতে সে সবসময় তার নিয়ন্ত্রণে থাকে এবং পুনরায় কখনো কারোর সাথে আবেগীয় সম্পর্ক তৈরি করতে না পারে। ফেন বলে যে ফ্লিন্টের সাথেও সে প্রায় একই পথ আপন করেছিল। এরপর কেট সত্য স্বীকার করে। সে জানায় যে তার আশা ছিল ফ্লিন্ট এবং এডিসনের সাহায্যে সে সিলভারম্যান থেকে মুক্তি পেতে পারবে। সে এডিসনকে হামলা করার জন্য মানিয়ে নিয়েছিল, কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় এবং স্পাইডারের হস্তক্ষেপে পরিস্থিতি আরো বদলে যায়। কেট জানতো না যে তার কাছেই উপস্থিত ফ্লিন্ট তার কথার একটি অংশ শুনে ফেলেছে। ওদিকে রবি এমন একজন লোকের পিছু করে যে প্রাক্তন সৈনিকদের মাঝে খাবার বিতরণ করছিল। এখান থেকে সে লোনি লিঙ্কন পর্যন্ত পৌঁছে যায়। রবি তাকে খবরের কাগজে বদলে দেওয়া খবরের বিষয় নিয়ে প্রশ্ন করে এবং পুরো সত্য জানতে যায়, যদিও লোনি এখনো খুব সতর্কতার সাথে কথা বলে। পরে
তাকে বেনের অফিসে আনা হয়, যেখানে জেনেট তার সাথে কথাবার্তা শুরু করে। এই সময় তার নজর একটি লকেটের উপর পড়ে, তার উপর এইচ লেখা ছিল। লনি জানায় যে এটি তার মায়ের নিশানি। কথায় কথায় সে নিজের অতীতের কিছু টুকরো শেয়ার করে, পাশাপাশি একটি নামের উল্লেখ করে, ডক্টর ফেবার। সে ইঙ্গিত করে যে তাদের বর্তমান অবস্থার সম্পর্ক কোনো না কোনোভাবে তারই সাথে আছে, তারই সাথে। পরে বেন কেটকে তার বাড়িতে ছাড়তে চায়। কেট স্বীকার করে যে তার একা থাকতে ভয় হচ্ছে। তখন বেন প্রথমবার রুবির কথা খুলে বলে। সে জানায় যে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল রুবি, কিন্তু একটি ভুল কাজে পরোক্ষভাবে সামিল থাকার কারণে তার প্রাণ চলে গেছে। বেন মনে করে যে তার উপস্থিতি প্রায়ই তার কাছের মানুষদের জন্য বিপদ ডেকে আনে। ওদিকে উত্তেজনাপূর্ণ রাজনৈতিক ডিনারে সিলভারম্যান মেয়র এবং পুলিশ চিফের সাথে তর্কে জড়ায়। সে সেই অসম্পূর্ণ প্রতিশ্রুতি এবং দায়িত্বগুলো নিয়ে প্রশ্ন তুলে, যা পূরণ করা হয়নি। ধীরে ধীরে এই বিতর্ক ও ক্ষমতার খেলা লড়াইয়ে বদলে গেল। সিলভারম্যান পুরো শহরের উপর নিজের প্রভাবের দাবি করে, কিন্তু মেয়র তার সামনে ঝুঁকতে অস্বীকার করে। তখনই সিলভারম্যান ফ্লিন্টকে সেখানে ডাকে। ফ্লিন্ট নিজের বদলে যাওয়া শক্তির প্রদর্শন করে একটি ভারী টেবিল ভেঙে ফেলে। তবুও মেয়র ভয় পাওয়ার বদলে নিজের কথায় অটল থাকে। এরই মাঝে ক্যাটবেনকে বলে সে হয়তো তার প্রাণ এই জন্য বাঁচিয়েছে কারণ সে রুবির মৃত্যুর বোঝা নিজের মন থেকে সরাতে চায়। বেন স্বীকার করে যে সে ভেতর থেকে অত্যন্ত খালি আর একাকিত্ব অনুভব করে। তখন ক্যাট তাকে সাহারা দেওয়ার চেষ্টা করে। দুজনের মধ্যে একটা ভাবুক এবং ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয়। কিন্তু তখনই টিভিতে একটি ব্রেকিং নিউজ চলতে থাকে। খবরে দেখানো হয় যে ডায়মন্ড স্টিকে একটি রহস্যময় রাক্ষসের প্রাণী হামলা করেছে এবং কেটের সাথে সাথে সন্দেহ হয় যে সে অন্য কেউ নয় বরং ফ্লিন্ট। কিন্তু বেন এই মামলা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয়। এতে কেট রেগে সেখান থেকে চলে যায়। যদিও কিছুক্ষণ পরেই বেন স্পাইডারের স্যুট পরে নেয় এবং রবির সাথে ঘটনাস্থলের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে সে জানতে পারে যে হামলাকারী ফ্লিন্ট নয়, বিদ্যুতের শক্তির মতো একটি নতুন শত্রু। বরং বিদ্যুৎ শক্তির মতো একটি নতুন শত্রু। শুরুতে স্পাইডারের সাথে লড়তে বেশ অসুবিধা হয়, কিন্তু অবশেষে সে তার শক্তির উৎস বন্ধ করে দেয় এবং তাকে হারিয়ে দেয়। ঘটনা শেষ হতেই মেয়র সুযোগের ফায়দা তুলে সে এটিকে স্পাইডার এবং প্রশাসনের যৌথ সফলতা হিসাবে মানুষের সামনে পেশ করে। কিছু সময় পর ক্যাট বেনের অফিসে পৌঁছায়। সে ক্রমাগত তাকে আসল পরিচয় নিয়ে প্রশ্ন করতে থাকে। অবশেষে বেন সত্য স্বীকার করে যে সেই স্পাইডার। তার কথাই বিশ্বাস করার জন্য ক্যাট হঠাৎ জানালা থেকে নিচে ঝাঁপ দেয়। বেন সাথে সাথে তাকে বাঁচিয়ে নেয় এবং ক্যাটের সমস্ত সংখ্যা দূর হয়ে যায়। এখন সে পুরোপুরি বুঝতে পারে যে বেন ও স্পাইডার দুজনের মধ্যে একটি বিশেষ সংযোগের মুহূর্ত তৈরি হয়। এরপর ক্যাট বেনের সাথে একটি আড্ডায় বসে। সে জানতে চায় তার কাহিনী শুরু আসলে কিভাবে হয়েছিল। তখন বেন নিজের অতীত নিয়ে বড় একটি সিক্রেট খুলে। সে জার্মানির যুদ্ধের দিনগুলোর কথা মনে করে, যেখানে তার ইউনিট একটি বন্দি শিবিরের উপর হামলা করেছিল। সেই সময় ফ্লিন্ট একটি গার্ডের থেকে তার প্রাণ বাঁচিয়েছিল। অন্যদিকে এডিসন এবং অন্য বন্দীদেরও সেখান থেকে মুক্ত করা হয়েছিল। কিন্তু তারপর বেন এবং প্রাইভেট স্মিথ ক্যাম্পের আরো একটি অংশ পায়, যেখানে অত্যন্ত ভীতিকর এবং অমানবিক পরীক্ষা চালানো হচ্ছিল। বহু মানুষকে বিছানার সাথে বেঁধে পোকা এবং সরীসৃপদের সাথে জোড়া হয়েছিল। সেখানে একজন বন্দী এমনই ছিল যে প্রায় মাকড়সার মতো জীব হয়ে গিয়েছিল। সৈনিকদের দ্বারা তাকে মারার আগে ওই জীবটি বেনের বাহুতে কামড়ে দেয়। এটি থেকে বেন পুরো কমপ্লেক্স আগুন জ্বালিয়ে দেওয়ার আদেশ দিয়ে দেয়। কিন্তু সেখান থেকে বের হওয়ার কিছু সময় পর বেন বেহুশ হয়ে পড়ে। বর্তমানে বেন জানায় যে তারপর সাধারণ মানুষের মতো বাঁচা কতটা কঠিন ছিল। সে মানুষের ব্যবহার বোঝার জন্য সিনেমা হলগুলোতে অভিনেতাদের মনোযোগ দিয়ে দেখত, কারণ তার ভেতরে অদ্ভুত এবং অজানা প্রবণতা ক্রমাগত জেগে উঠছিল। এটা শুনে কেটের উপলব্ধি হয় যে হয়তো ফ্লিন্টের শক্তির সম্পর্ক সেসব পরীক্ষার সাথেই। বেন স্বীকার করে যে সে ফ্লিন্টের মামলাটি শুধু একটি তদন্ত হিসাবে নেয়নি, সে এটি জানতে চেয়েছিল যে বদলগুলোর কোনো চিকিৎসা আছে কিনা। রুবির মৃত্যুর পর থেকে তার সবচেয়ে বড় ইচ্ছা আবার একজন সাধারণ মানুষ হয়ে ওঠার। ওদিকে রুবি পাশের সংবাদপত্রে রবার্ট ওয়ালসের মুখোমুখি হয়। সে নিজের স্টোরি তখনই দেওয়ার কথা বলে যখন সেটি কোনো পরিবর্তন ছাড়াই প্রকাশ করা হবে। পাশাপাশি ফ্লিন্ট এবং লোনির ব্যাপারে ছাপা ভুল তথ্য সংশোধন করা হবে এবং তাকে চাকরি আবার ফিরিয়ে দেওয়া হবে। অন্যদিকে ফ্লিন্ট লোনির সাথে দেখা করে সে তাকে বুঝায় যে তাদের কাছে সময় খুব কম, এই জন্য যে সুযোগই মিলুক তা ধরে নেওয়া উচিত। ওদিকে বেন, জেনেট এবং রুনি পুরনো রেকর্ড খতিয়ে দেখছিল। তদন্তের সময় তারা জানতে পারে যে সমস্ত পরীক্ষিত বন্দী একই ডাক্তারের সংস্পর্শে ছিল। সেই ডাক্তারের নাম ছিল ডক্টর ফেবার। এখান থেকে বেনের সন্দেহ হতে শুরু করে যে সাম্প্রতিক ঘটনাগুলোর পেছনে তার হাত থাকতে পারে। এই মাঝে সিলভারম্যান ক্যাটের কাছে স্পাইডারের ব্যাপারে প্রশ্ন করে। তখনই ফ্লিন্ট এবং লুনি সেখানে পৌঁছায়। সিলভারম্যান প্রথমে কেটকে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং দুজন লোকের সাথে আলাদাভাবে কথা বলে। ওদিকে হাসপাতালে রবি ডক্টর ফেবারকে জিজ্ঞাসাবাদ করছিল। যখন বেন লুকিয়ে তার অফিসে ঢুকে পড়ে, রবি তার উপর সৈনিকদের অবস্থার জন্য দায়ী হওয়ার অভিযোগ আনে।
কিন্তু তার ঘাবড়ানোর প্রতিক্রিয়া সন্দেহকে আরো মজবুত করে দেয়। ওদিকে বেন রোগীদের ফাইল চুরি করতে সফল হয়ে যায়, যদিও সে বের হওয়ার সময় ফেভারের অ্যাসিস্ট্যান্ট অগডেন তাকে চিনে ফেলে। তার মনে পড়ে যায় এই সেই সৈনিক ছিল যে যুদ্ধের পর তাদের আজাদ করেছিল। অন্যদিকে পুলিশ স্টেশনে ফ্লিন্ট এবং লোনি লিডনকে হেফাজত থেকে ছাড়িয়ে নেয়। আজাদ হতেই লিডন সেই ডিটেকটিভকে মেরে ফেলে যে তাকে জিজ্ঞাসাবাদ করছিল। সে নিজের বিদ্যুতের শক্তি ব্যবহার করে তাকে খতম করে দেয়। পরে বেন জানতে পারে যে সেই বন্দীদের উপর তেজস্ক্রিয় পদার্থের প্রয়োগ করা হয়েছিল, যার ফলে তাদের চিরতরে বদলে গিয়েছিল। সে রবিকে জানায় যে যে তাকে কামড়েছিল সেই মাকড়সার মতো জীবটি তো মরে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনোভাবে সে নিজে বেঁচে গেছে এবং বদলে গেছে। কিছু সময় পর সিলভারম্যান বেনকে নিজের কাছে ডাকে। সে সতর্ক করে দেয় যে স্পাইডারকে মেয়রের সাথে তার লড়াই থেকে দূরে থাকা উচিত। বেনের যাওয়ার আগেই ফ্লিন্ট তার সাথে একা কথা বলে। সে জানায় যে সে জানে কাউকে বাঁচানোর জন্য উইনস্টনকে ফাঁসানো হয়েছে, তবুও সে এই সিক্রেট লুকিয়ে রাখে কারণ বেন এক সময় কেটের প্রাণ বাঁচিয়েছিল। পরে বেন কেটের সাথে দেখা করতে যায়। সে জানায় যে ফ্লিন্ট আবারও সিলভারম্যানের সাথে গিয়ে মিলেছে। পাশাপাশি সে এটাও বোঝায় যে ডক্টর ফেভারের চিকিৎসা তাদের সাহায্য করছে না, বরং প্রতিবার শক্তির ব্যবহার তাদের মৃত্যুর আরো কাছে নিয়ে যাচ্ছে। এরপর বেন কেটকে নতুন একটি প্রস্তাব দেয়। সে তাকে নিউ ইয়র্ক ছেড়ে তার সাথে সেন্টলি যাওয়ার জন্য বলে, যেখানে দুজনে একটি নতুন জীবন শুরু করতে পারে। পরের দিন সকালে বেন জেনেটকে নিজের সিদ্ধান্তের কথা জানায়। জেনেট তাকে নিজের মনের কথা শোনার জন্য পরামর্শ দেয়। অন্যদিকে ক্যাট জিনিসপত্র প্যাক করতে শুরু করে। যখনই লোনি সেখানে পৌঁছে, সে তাকে ফ্লিন্টের সাথে দেখা করানোর জন্য নিজের সাথে নিয়ে যায়। সত্য জানার পর ফ্লিন্ট, সিলভারম্যান, উইনস্টন দুজনের উপরে অত্যন্ত রেগে আছে। রাকের সেই মুহূর্তে একটি ভারী বিম পড়তে থাকে এবং ক্যাট প্রায় তার নিচে চাপা পড়তে যাচ্ছিল, কিন্তু লোনি সময় থাকতে তার প্রাণ বাঁচিয়ে নেয়। ফ্লিন্ট সেখান থেকে চলে যায়। তারপর লোনি ক্যাটকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে। তার মতে চিকিৎসার শেষ আশা হয়তো স্পাইডারেই হতে পারে, কারণ বাকিদের তুলনায় তার অবস্থা অনেক বেশি স্থিতিশীল দেখা যাচ্ছে। ওদিকে পরিস্থিতি দ্রুত বিগড়ে যাচ্ছিল এবং অফিসারদের চাপ বাড়ার কারণে ডক্টর ফেভার নিজের গুপ্ত ল্যাব ছাড়ার প্রস্তুতি শুরু করে দেয়। এরই মধ্যে ক্যাট ডক্টর ফেভারের সাথে দেখা করতে প্রচুর। সে জানতে চায় স্পাইডার কি সত্যি ফ্লিন্ট এবং বাকিদের বাঁচাতে পারে। ফেভার তাকে ভরসা দেয় সে যদি স্পাইডারকে তার কাছে নিয়ে আসে তবে সে তার কোনো ক্ষতি করবে না। ফ্লিন্টকে বাঁচানোর আশায় ক্যাট অবশেষে স্পাইডারের আসল পরিচয় বলে দেয় এবং ফেভার জানতে পারে যে স্পাইডার আসলে বেন রেইলি। অন্যদিকে বেন ক্যাটের সাথে নিউ ইয়র্ক ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। সে নিজের জিনিসপত্র গোছাচ্ছিল এবং নিজের নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছিল, কিন্তু তার রওনা হওয়ার আগেই অগডেন তার অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। শুরুতে বেন তাকে চিনতে পারে না। তখন অগডেন তাকে মনে করে দেয় যে দুজনের দেখা যুদ্ধের সময় হয়েছিল। সেই সময় সৈনিকেরা তাকে ফ্রেকলসের কারণে ফ্রেকলস বলে ডাকত। যদিও তার বয়স মাত্র 36 বছর ছিল, তবুও তার শরীর কয়েক দশক বুড়ো দেখাচ্ছিল, কারণ তার মিউটেশন দ্রুত তার বয়স বাড়িয়ে দিচ্ছিল। অগডেন জানায় যে ডক্টর ফেভার তার প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। সে বেনের কাছে রবিকে আটকানোর অনুরোধ করে যাতে ফেভারের সিক্রেট দুনিয়ার সামনে না আসে, কিন্তু বেন বলে যে এখন অনেক দেরি হয়ে গেছে, কারণ রবি কোনো অবস্থাতে পিছিয়ে যাওয়ার বান্দা নয়। এরপর অগডেন বেনের কাছে জানতে চায় সে কি কখনো নিজের চিকিৎসা চায়নি। এরই মধ্যে সে এটাও জানিয়ে দেয় যে সে জানে বেন ও স্পাইডার। সে যুদ্ধের সময় বেনের সাথে ঘটনা নিজের চোখে দেখেছিল এবং পরে তার নতুন পরিচয় খুঁজে বের করে তাকে সন্ধান করেছে। বেন স্বীকার করে যে সে সবকিছু ছেড়ে নতুন জীবন শুরু করতে চায়, কিন্তু অগডেন তার কথা মানতে রাজি না। হঠাৎ বেনকে সে একটি ইনজেকশন ফুটিয়ে দেয় এবং বেন বেহুশ হয়ে পড়ে। হুশ আসার পর বেন নিজেকে ডক্টর ফেভারের গুপ্ত ল্যাবে বাধা অবস্থায় পায়। ফেভার পরিষ্কার করে দেয় যে সে তার আসল পরিচয় জানে। এরপর সে তার রক্ত এবং জিনের পরীক্ষা শুরু করে দেয়। বেন তাকে হুমকি দেয়, কিন্তু ফেভার দাবি করে যে তার উদ্দেশ্য শুধু সাহায্য করা। যখন অগডেন মেশিনগুলো তৈরি করছিল তখন এই বেনের নিজের পুরনো দিনগুলোর কথা মনে পড়তে থাকে। তার মনে পড়ে যে কামড় খাওয়ার পর তার কবজি থেকে জাল বের হওয়া, জিনিসপত্র তার হাতে আটকে যেত এবং তার শরীরে উদ্ভুত ঝটকা লাগতো। যখন সেনা ডাক্তাররা গোপনে তার উপর নজর রাখছিল, ফেভার জানায় যে সেনা শুধু হাতিয়ার বানাতে চেয়েছিল, কিন্তু তার উদ্দেশ্য বেঁচে যাওয়া সৈনিকদের চিকিৎসা করা। সে এটাও খোলসা করে যে অগডেন তার ছেলে এবং সে তাকে একবার আগে হারিয়েছিল। এখন তাকে বাঁচানোই তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হয়ে উঠেছে। ফেভার এটাও জানিয়ে দেয় যে ক্লিয়েন্ট ফিল্মকে বাঁচানোর আশায় তার কাছে এসেছিল। এখান থেকে বেনের উপলব্ধি হয় যে কেট তার ভরসা ভেঙেছে। এরপর বেনকে আবার ওষুধ দিয়ে শান্ত করে দেওয়া হয় এবং ফেভার তার শরীরে লুকিয়ে থাকা জবাব খোঁজার জন্য বেদনাদায়ক পরীক্ষা শুরু করে। বেহুশির হালতে বেন ভয়াবহ স্বপ্ন দেখতে শুরু করে। তার মনে হয় যেন সেনার ডাক্তাররা তার শরীর কাটছে এবং তার ক্ষত স্থান থেকে মাকড়সা বের হচ্ছে। তার আবার সেই মুহূর্ত মনে পড়ে যখন মাকড়সার মতো জীবটি তাকে কামড়েছিল। শুধু তাই নয়, সে রুবিকেও একটি ভীতিকর আকাশের রূপে দেখতে পায়। অবশেষে ফেভার বেনের রক্তে বিশেষ কিছু পায় এবং সে একটি অ্যান্টিডোট তৈরি করতে সফল হয়। সবশেষে প্রথমে সে এই ওষুধ অগডেনকে দেয়।
শুরুতে তার শরীর খারাপভাবে প্রতিক্রিয়া দেখায়, কিন্তু কিছুক্ষণ পরেই আবার জোয়ান দেখাতে শুরু করে। এটি দেখে ফেভার খুশিতে ভরে ওঠে। মা এবং ছেলে একে অপরকে আলিঙ্গন করে, কারণ অবশেষে তাদের চিকিৎসা সফল হয়ে গিয়েছিল। কিন্তু খুশি বেশিক্ষণ টেকে না। ফেভার বুঝে যায় যে এখন বেনকে কিছুতেই জীবিত ছাড়া যাবে না। অফিসারদের ঘেরাও ক্রমাগত কাছে আসছিল এবং সে আবারও অগডেনকে হারানোর ঝুঁকি নিতে চাইছিল না। এই জন্য সে বেনের উপর বন্দুক তাক করে, যদিও অগডেন বলে যে সে নিজেই এটা সামলে নেবে। ওদিকে বেন দুর্বলতা সত্ত্বেও চুপিসারে নিজের কৌশল ব্যবহার করে এবং চাবি টেনে নিজেকে মুক্ত করে নেয়। কিছুক্ষণ পর অগডেন তাকে খুঁজে পায়, কিন্তু এইবার সে বেনের ক্ষতি করার বদলে তার সাহায্য চায়। সে তার কাছে নিজের মাকে আঘাত না করার অনুরোধ করে। সে সময় লেভের বাইরে সিলভারম্যান পৌঁছে যায়, তার সাথে ফ্লিন্ট, লুনি এবং লিডন উপস্থিত হয়। বেন বুঝে যায় যে রবি কাহিনী প্রকাশ করে দিয়েছে এবং সেই কারণেই লেভের ঠিকানা সবার সামনে চলে এসেছে। অগডেন বেনকে বাইরে বের হতে সাহায্য করে এবং নিজের মাকে বাঁচানোর জন্য ফিরে যায়। নিচে লেভে সিলভারম্যান ফেভারকে বাকি রোগীদের দেখানোর জন্য বাধ্য করে। ফেভার তাদের এমন একটি ঘরে নিয়ে যায় যেখানে ব্যর্থ পরীক্ষায় শিকার হওয়া মানুষের লাশ পড়েছিল। ফেভার শেষবার তাদের বোঝানোর চেষ্টা করে যে সে তাদের সাহায্য করতে পারে, কিন্তু লিডন তার একটি কথাও শুনে না এবং তখনই নিজের বিদ্যুতের শক্তি দিয়ে তাকে মেরে ফেলে। মাকে বাঁচানোর জন্য অগডেন দৌড়ে আসে, কিন্তু লিডন তাকে মৃত্যুর ঘাটে নামিয়ে দেয়। এই হামলার পর লেভে আগুন লেগে যায়, যা দেখতে দেখতে পুরো কমপ্লেক্স ছড়াতে শুরু করে। সিলভারম্যান এবং তার লোকেরা বিস্ফোরণ হওয়ার আগেই সেখান থেকে পালিয়ে যায়। বেনও কোনোভাবে নিজের প্রাণ বাঁচাতে সফল হয়, কিন্তু যাওয়ার আগে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস নিজের সাথে করে নিয়ে যায়। ল্যাব থেকে বের হওয়ার আগে সে অ্যান্টিডোট চুপিসারে নিজের কাছে রেখে দিয়েছিল। এরই মাঝে ক্যাট ক্লাবে একা বসে পিয়ানো বাজাচ্ছিল। সে বারবার নিজের ঘড়ি দেখছিল এবং বেনকে ডক্টর ফেভারের হাতে তুলে দেওয়ার কথা মনে করে অনুতপ্ত হচ্ছিল। কিছুক্ষণ পর সিলভারম্যান, ফ্লিন্ট, লুনি এবং লিডন লেভ ধ্বংস করে সেখানে পৌঁছায়। লুনি জানায় যে তারা ভেতরে বহু মৃত সৈনিক এবং ব্যর্থ পরীক্ষা পেয়েছে, কিন্তু সেখানে এমন কোনো চিকিৎসা ছিল না যা তাদের সাহায্য করতে পারে। অবশেষে তারা পুরো জায়গায় আগুন লাগিয়ে শেষ করে দিয়েছে। এরপর লিডন, ফ্লিন্ট এবং লুনি মেয়রের নির্বাচনী দফতরে চড়াও হয়। তারা সেখানে বড় অঙ্কের টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। এখন মেয়র চুরির খবর পায় এবং সে পুলিশ চিফের লুনি জানায় যে তারা ভেতরে বহু মৃত সৈনিক এবং ব্যর্থ পরীক্ষা পেয়েছে, কিন্তু সেখানে এমন কোনো চিকিৎসা ছিল না যা তাদের সাহায্য করতে পারে। অবশেষে তারা পুরো জায়গায় আগুন লাগিয়ে শেষ করে দিয়েছে। এরপর লিডন, ফ্লিন্ট এবং লুনি মেয়রের নির্বাচনী দফতরে চড়াও হয়। তারা সেখান থেকে বড় অঙ্কের টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। যখন মেয়র চুরির খবর পায় তখন সে পুলিশ চিফের উপর ক্ষেপে ওঠে, কিন্তু পুলিশ চিফ তাকে মনে করিয়ে দেয় যে এখন সিলভারম্যানের সাথে 3 শক্তিশালী লোক দাঁড়িয়ে আছে এবং স্পাইডার ছাড়া মেয়রের রাশ শহরের উপর ক্রমাগত দুর্বল হয়ে যাচ্ছে। এই সময়ে ক্যাট বেনের খুঁজে তার অফিসে আসে। জেনের সাথে সাথে বুঝতে পারে যে কিছু গড়বড় নিশ্চয়ই আছে। যখন ক্যাট জানায় যে সে বেনের সাথে দেখা করতে পারেনি, তখন জেনেটের উপলব্ধি হয় যে বেশ কয়েকদিন ধরে কেউই তার কোনো খবর শুনেনি। চিন্তিত হয়ে সে রবিকে ফোন করে। কেট সেখান থেকে চলে যায় এবং বলে যে বেনের কোনো খোঁজ পেতে যেন তাকে খবর দেওয়া হয়। অন্যদিকে বেন একটি বারে মদ খেতে খেতে বসেছিল। কেটের বিশ্বাসঘাতকতার ব্যর্থতাকে ভেতরে ভেঙে চুরমার করে দিচ্ছিল। পাশে বসা কিছু মানুষ স্পাইডারম্যানের ঠাট্টা করছিল। তারা তাকে দুর্বল এবং শেষ হয়ে যাওয়া হিরো বলছিল। এটা শুনে বেনের রাগ ফেটে পড়ে। সে বাইরে বের হয় এবং নিজের মাস্ক পরে নেয়। তারপর সেখানে ফিরে এসে সেই লোকদের নির্মমভাবে পিটানি দেয়। কিছুক্ষণ পর রবি সেখানে পৌঁছায়। সে দেখে যে বেনের কাছে সেই অ্যান্টিডোট রয়েছে যা সে ফেভারের ল্যাব থেকে এনেছিল। বেন বলে যে সে নিজেকে ঠিক করতে চায়, কিন্তু রবি অ্যান্টিডোট নিজের কাছে নিয়ে নেয়। সে বলে যে বেন যদি সত্যি এর ব্যবহার করতে চাইতো তবে এতক্ষণে করে ফেলতো। দুজনে একসাথে বসে কথা বলে। এই সময় বেন স্বীকার করে যে কেট তাকে ধোঁকা দিয়েছিল। রবি তার কষ্ট বুঝতে পারে, কিন্তু সে তাকে মনে করিয়ে দেয় শহরের এখনো তাকে প্রয়োজন। বেন বলে যে সে কখনো হিরো হওয়ার ইচ্ছা করেনি, কিন্তু রবির ধারণা যে মানুষের সাহায্য করতে করতে সে নিজেই হিরো বনে গেছে। তারপর রবি তাকে জিজ্ঞেস করে যে অ্যান্টিডোটের উপর তার অধিকার কি ফ্লিন্ট এবং লুনির চেয়েও বেশি। রবিকে বাঁচানোর সুযোগ সে আগে কখনো পায়নি, কিন্তু এখন তার কাছে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ উপস্থিত আছে। রবি বলে যে এখন তাকে ঠিক করতে হবে যে সে কি ধরনের মানুষ হতে চায়। পরে অফিসে বেন জেনেটকে সমস্ত সত্যি জানিয়ে দেয়। কোথায় কোথায় সে নিজের স্পাইডার হওয়ার কথাটাও তার সামনে বলে দেয়। জেনেট শান্ত থেকে জানায় যে সে এই সিক্রেট বহু বছর আগেই বুঝে গিয়েছিল, কারণ সে বহুবার বেনকে মাতাল অবস্থায় স্পাইডারের স্যুট পরা অবস্থায় দেখেছে। তবু সে এই কথা কখনো কাউকে জানায়নি। তার মনে হতো যে বেন তার সিক্রেট লুকিয়ে রাখতে পছন্দ করে। ওদিকে কেট নিজের অ্যাপার্টমেন্টে পৌঁছায়। সেখানে ফ্লিন্ট আগে থেকেই তার অপেক্ষা করছিল। ফ্লিন্ট জানায় যে কেট তার জীবন পুরোপুরি বদলে দিয়েছে। তার কখনো বিশ্বাস ছিল না যে কেউ তার মতো মানুষকে ভালোবাসতে পারে। কেট বলে যে সে সত্যি তাকে ভালোবাসতো এবং আজও বাসে। ফ্লিন্ট তার কথা মেনে নেয়, কিন্তু তার এই কথার কষ্ট আছে
বোঝে যে তার মরার আগেই কেট বেনের কাছে চলে গেছে। সে প্রতিশ্রুতি করে যে সিলভারম্যানকে তাদের সম্পর্কের ব্যাপারে কিছুই বলবে না, কিন্তু সতর্ক করে যে সিলভারম্যান সত্য যদি জেনে যায় তবে কেউই তাকে বাঁচাতে পারবে না। ওদিকে বেন অফিসে অ্যান্টিডোট আলাদা আলাদা সিরিঞ্জে ভাগ করা শুরু করে দেয়। তার উদ্দেশ্য প্রথমে ফ্লিন্ট, লুনি এবং লিডনকে বাঁচানোর ছিল, এরপরে সে নিজের চিকিৎসা করতে চেয়েছিল। তখনই রেডিওতে হারলেমে দাঙ্গা ছড়িয়ে পড়ার কথা শোনা যায়। নৈরাজ্যের মাঝে রবি লুনিকে বোঝানোর চেষ্টা করছিল। সে চেয়েছিল লুনি যেন অন্য কোনো পথ বেছে নেয়, কিন্তু তখনই স্পাইডার সেখানে পৌঁছে যায়। দুজনের মধ্যে জোরদার লড়াই শুরু হয়ে যায়। স্পাইডার লুনিকে অ্যান্টিডোট দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার শক্ত চামড়া প্রতিটি সূচ ভেঙে দেয়। অবশেষে রবি সুযোগ বুঝে তার অ্যান্টিডোট সরাসরি তার চোখে ফুটিয়ে দেয়। চিকিৎসার সাথে সাথে কাজ দেখাতে শুরু করে। ধীরে ধীরে লুনির পাথরের মতো রূপ খতম হতে থাকে এবং সে সাধারণ মানুষ হয়ে যায়। কিছুক্ষণে পুলিশ পুরো এলাকা ঘেরাও করে নেয়। লুনি ক্লান্ত স্পাইডারকে সেখান থেকে বের হতে সাহায্য করে। এরপর সে রবির সাথে সেখান থেকে চলে যায়। রবির অ্যাপার্টমেন্টে পৌঁছে লুনি পুরোপুরি সামলে উঠতে থাকে। এখন ঠিক হওয়ার পর সে সিদ্ধান্ত নেয় যে সে তার মায়ের সাথে শহর ছেড়ে দেবে। যাওয়ার আগে সে রবির শুকরিয়া আদায় করে। সে বলে যে নিউ ইয়র্কে রবির মতো মানুষের তেমনই প্রয়োজন যেমনটা স্পাইডারের। রাত শেষ হতে হতে মেয়র এবং সিলভারম্যান দুজনেই হারলেমের ঘটনার খবর পেয়ে যায়। শীঘ্রই পুরো শহরে এই খবর ছড়িয়ে পড়ে যে স্পাইডারের কাছে এমন কিছু আছে যা সবকিছু বদলে দিতে পারে। এটি শুনে মেয়র এবং সিলভারম্যান দুজনেই একই সিদ্ধান্তে পৌঁছায়। তারা সবচেয়ে প্রথমে পেন রাইলিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। সিলভারম্যান যাওয়ার পরই কেট লুকিয়ে একটি ফোন কল করে সে কারোর সাথে দেখা করার ব্যবস্থা করছিল। কিছু সময় পর জেনেট থিয়েটারে পৌঁছায় এবং কেটের মুখোমুখি হয়। সে তাকে বেনকে ডক্টর ফেভারের কাছে তুলে দেওয়ার জন্য দোষী করে। কেট সাফাই করে দেয় যে সে এইসব শুধু ফ্লিন্টকে বাঁচানোর জন্য করেছিল। তার ভরসা আছে সে যদি ফ্লিন্ট এবং লিডনকে বাঁচাতে সাহায্য করে তবে বেন তাকে মাফ করে দেবে, কারণ দুই লোকের কাছে কোনো সন্দেহ তৈরি করে শুধু সেই পৌঁছতে পারত। ওদিকে অফিসে জেনেট পুলিশ বিভাগ থেকে খবর পায় শহরের প্রতিটি অফিসার বেনকে খোঁজার আদেশ দিয়েছে। সাথে সাথে রবির অ্যাপার্টমেন্টে পৌঁছায় এবং সেখানে বেন নিজের শক্তি ফিরে আসার অপেক্ষা করছিল। জেনেট তাকে কেটের পুরো পরিকল্পনার কথা জানায়। বেন মানে যে কেট সত্যি ফ্লিন্টকে বাঁচাতে চায়, কিন্তু তার কিছু করার আগেই ফ্লিন্ট এবং লিডন সেখানে পৌঁছে যায়। দুজনে বেনকে ধরে সিলভারম্যানের কাছে নিয়ে যায়। রবি চুপিসারে অ্যান্টিডোট তার যেখানে পড়ার চেষ্টা করে এবং বেনকে তাড়াতাড়ি বাইরে নিয়ে যায়। আলকোভে পৌঁছানোর পর সিলভারম্যান বেনকে আদেশ করে যে সে যেন স্পাইডারের সাথে যোগাযোগ করে। সে চায় যে অ্যান্টিডোটের বিপদ চিরতরে খতম হয়ে যাক। বেন দেখানোর জন্য স্পাইডারকে ফোন করে। অন্যদিকে রবিও খেলায় সাথ দেয়। সে ফোনে সিলভারম্যানের সাথে কথাবার্তা বলে। রাত আগেবারে কেট তথা বেন ড্রিঙ্ক পরিবেশন করতে করতে একান্তে কথা বলে। দুজনে জানে যে তারা একে অপরের সিক্রেট ফাঁস করতে পারে, কিন্তু কেউই তা করে না। এরই মধ্যে লিডন ক্রমাগত বেনের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার যুদ্ধের সময়ের জেল ক্যাম্প মনে পড়ে যায় এবং সে বেনকে চিনতে শুরু করে। সিলভারম্যানের সন্দেহ হতে শুরু করে যে বেনই স্পাইডার, যদিও বেন দাবি করে যে সে বিদেশে স্পাইডারের প্রাণ বাঁচিয়েছিল। তখনই সিলভারম্যান কেটে লুকিয়ে রাখা পিস্তল বের করে নেয়। সে বলে যে সত্য জানার একটি সহজ উপায় আছে। যদি বেন সত্যি স্পাইডার হয় তবে সে কেটকে মরতে দেবে না। এই সময় কেট নিজে পুরো সত্যি কবুল করে নেয়। সে মানে যে সেই ইনফরমার ছিল। সে সিলভারম্যানের বিরুদ্ধে কাজ করেছে কারণ সে ফ্লিন্টকে বাঁচাতে চেয়েছিল এবং সিলভারম্যানকে চিরতরে খতম করতে চেয়েছিল। এমনই যখনই সিলভারম্যান গুলি চালাতে যাবে স্পাইডার করে ঢুকে পড়ে, কিন্তু এটি আসল স্পাইডার নয়, বরং তার বেশে রবি ছিল। সিলভার স্পাইডারকে তার টিমে সামিল হওয়ার প্রস্তাব দেয়। ওদিকে বেন ইশারায় রবিকে লড়াই এড়ানোর সতর্কতা দেয়, কারণ তার শক্তি এখনো পুরোপুরি ফিরে আসেনি। পরিস্থিতি তখন আরো বিগড়ে যায় যখন সিলভারম্যানের লোকেরা জেনেটকেও ধরে ভিতরে নিয়ে আসে। তার কাছে অ্যান্টিডোট উপস্থিত ছিল। লিডন অ্যান্টিডোটের একটি শিশি নকল স্পাইডারের উপর ব্যবহার করে সেটি পরীক্ষা করে। এরপর সিলভারম্যান বাকি সমস্ত শিশি চায়, কিন্তু লিডন বুঝে যায় যে সিলভারম্যান তাদের ঠিক করতে চায় না, সে শুধু তাদের উপর নিয়ন্ত্রণ চায়। লুনি শেষ অ্যান্টিডোটটাও নষ্ট করার হুমকি দেয় যাতে ফ্লিন্ট এবং লিডন নিজেরা নিজেদের মধ্যে ভিড়ে যায়। এই হইচয়ে রবির ভেদ খুলে যায়। সবাই জেনে যায় যে সে আসল স্পাইডার নয়। ঠিক সেই মুহূর্তে বেনের শক্তি অবশেষে ফিরে আসে। সে দ্রুত অ্যান্টিডোট নিজের দখলে নিয়ে নেয় এবং ফ্লিন্ট এবং লিডনকে রুখে সেখান থেকে বের করতে সফল হয়। লড়াই এখন রাস্তায় পৌঁছে যায়। ওদিকে কেট বন্দুক নিয়ে সিলভারম্যানের পিছু করতে করতে কাচের গোলক ধাঁধায় পৌঁছে যায়। অবশেষে সে তাকে ঘেরাও করে ফেলে এবং বছরের পর বছর ধরে থাকা ভয় এবং নিয়ন্ত্রণের অন্ত ঘটিয়ে তাকে গুলি মেরে দেয়। বাইরে স্পাইডার, ফ্লিন্ট এবং লিডনের সাথে লড়ছিল। এই সময়ে বেঁচে যাওয়া অ্যান্টিডোটের একটি শিশি ভুলবশত ভেঙে যায়।
এখন শুধু শেষ চিকিৎসা বাকি থাকে। ফ্লিন্ট পেছন থেকে বেনের উপর হামলা করে, অন্যদিকে লিটন বিদ্যুতের ঝটকা দিয়ে তাকে খতম করার চেষ্টা করে। ফ্লিন্ট পেছন থেকে বেনের উপর হামলা করে, অন্যদিকে লিটন বিদ্যুতের ঝটকা দিয়ে তাকে খতম করার চেষ্টা করে। কেট বাইরে থেকে দৌড়ে আসে এবং লিটনকে রুখতে চায়, কিন্তু তার বন্দুক খালি বের হয়। লিটন তাকেও বিদ্যুতের ঝটকা দেয়। এটি থেকে ফ্লিন্ট রাগে তার বিরুদ্ধে চলে যায়, কিন্তু লিটনের ক্ষমতা এত বেশি ছিল যে ফ্লিন্টের শরীর শক্ত হয়ে কাচের মতো ভাঙতে শুরু করে। লিটন শেষ আঘাত করতেই যাবে, তখনই স্পাইডার তাকে তুলে পাশ দিয়ে যাওয়া ট্রেনের দিকে ছুড়ে মারে। মারাত্মকভাবে যখন ফ্লিন্টকে কুলে নিয়ে কেট কাঁদছিল, বেন তার কাছে পৌঁছায়। সে শেষ অ্যান্টিডোট কেটকে দিয়ে দেয় যাতে ফ্লিন্টের প্রাণ বাঁচাতে পারে। এরপর সে চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্য দৃশ্যে সিলভারম্যানের শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে কেবল কেট এবং ফ্লিন্ট উপস্থিত ছিল। বেন কিছুক্ষণ পর সেখানে গিয়ে পৌঁছায়। ফ্লিন্ট তার সাহায্যের জন্য তাকে ধন্যবাদ জানায়। কেট স্বীকার করে যে অন্য কোনো জীবনে হয়তো সে বেনকে ভালোবাসতো। বেন রসিকতা করে বলে যে অন্য কাউকে বেছে নেওয়ার পর তাকে অপেক্ষায় রাখা উচিত হয়নি। এটি শুনে কেট তাকে জাহান্নামে যেতে বলে। এরপর সে ফ্লিন্টের সাথে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মেয়র নিজের পুনরায় জয়ের উদযাপন করছিল। রবি নিজের নতুন সংবাদপত্র হারলেম হেরাল্ড শুরু করার প্রস্তুতি নেয়। জেনেট অফিসিয়ালি বেনের পার্টনার বনে যায়। সবশেষে বেন, রবি এবং জেনেট একসাথে খাবার খায়। কিছু সময় পর বেন নিজের উপর সন্তুষ্ট এবং শান্ত দেখাচ্ছিল। অফিস থেকে বের হওয়ার আগে সে আরামসে নিজের জাল ছুঁড়ে দূরে রাখা হেডটি তুলে নেয় এবং বাইরে লাগানো বোর্ড এখন তার নতুন প্রাইভেট ইনভেস্টিগেশন এজেন্সির পরিচয় হয়ে উঠেছে। তো বন্ধুরা, এই ছিল স্পাইডারম্যান নোয়ারের এক অন্ধকার ও ধূসর জগৎ, যা প্রথাগত সুপার হিরোদের রঙিন দুনিয়ার বাইরে। নোয়ারের এই দুনিয়াটা একদম আলাদা। এখানে স্পাইডারম্যান শুধু অপরিচয় কোনো হিরো নয়, বরং নিজের ভুল, অতীতের কিছু ক্ষত আর হারিয়ে যাওয়া ভালোবাসার বোঝা নিয়ে লড়াই করা এক রক্ত মাংসের মানুষ, এক নিঃসঙ্গ যোদ্ধা। পুরনো স্পাইডারম্যানের তুলনায় এই ডার্ক ও রিয়েলিস্টিক ভার্সনটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের এই নতুন পথ চলায় পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, কারণ এমন এই সব দুর্দান্ত মুভি আর সিরিজের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে আমি হাজির থাকবো নিয়মিত। সিনেমার দুনিয়ায় আমার এই নতুন শুরুর সবচেয়ে বড় শক্তি কিন্তু আপনারাই। তাই এখন থেকে পরবর্তী ভিডিওর টপিকও ঠিক করবেন আপনারা। কমেন্টে জানান এরপর কোন মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন দেখতে চান। যে মুভিটির ডিমান্ড সবচেয়ে বেশি হবে ঠিক 48 ঘন্টার মধ্যেই সেটির দুর্দান্ত এক্সপ্লেনেশন নিয়ে আমি হাজির হব। পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।